ঝাঁপি আর মরিচঝাঁপি, অনেক প্রাণ গেছে মরিচঝাঁপির গায়ে বসবাসকারীদের। ভয়ঙ্কর জঙ্গল, ভয়ঙ্কর সমস্ত বাঘের ঘটনা। স্বামী স্ত্রী নিরুপায় হয়ে জঙ্গলে গেছিলেন, আর একই সাথে জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে, তাই তো হ্যাঁ, না মাছ ধরতে গেছিলেন? কাঁকড়া ধরতে গেছি। কাঁকড়া ধরতে গেছিল। আর বিশেষ করে জেঠিমার এখন নার্ভের সমস্যা, শারীরিক অবস্থা খুবই শোচনীয়। আর আমরা তার কাছ থেকে ঘটনাটা শুনবো। আপনার নাম কি? উর্মিলা সর্দার। উর্মিলা সর্দার। আর আপনার স্বামীর নাম? অশ্বিনী সর্দার। অশ্বিন সর্দার। এবারে বলুন যে এই মরিচঝাঁপির গায়ে যে বসবাস করছেন, কত বছর এখানে বসবাস করেন? আর ওইটা কি আর আমি বলতে পারো যে কত বছর। ছোট থেকেই আছেন? ছোট থেকে আমাদের বয়স এখন ধরো 60 হয়ে গেছে। 60 হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। আমাদের বয়সের থেকে আমরা যেটা দেখছি হুম সুন্দরবনে হচ্ছে, তার আগে কত বছরে ওনারা করেছে, হুম কি বাস করেছে, কত বছর হয়েছে ওনারাই বলতে পারবে, আমরা তো আর বলতে পারবো না হুম হুম। বলো। এখন আমাদের বয়স 60। তাহলে 60 বছর বয়স মানে আপনার বাপের বাড়ি কোথায় জেঠিমা? বাপের বাড়ি 8 নম্বর এই দ্বীপেই? হ্যাঁ। আচ্ছা, জোরে জোরে বলবেন আর এখানে তাকিয়ে বলবেন, হ্যাঁ? ঠিক আছে, তাহলে সুবিধা হবে। এবারে বলুন যে এখানেই বড় হয়েছেন, এখানেই আশেপাশে বিয়ে হয়েছে, হ্যাঁ, তাই এই সুন্দরবনের দ্বীপের বিষয়ে কি বলবেন? দ্বীপের মানুষের জীবনযাত্রা কেমন? এই জীবনযাত্রা এই হচ্ছে মাছ কাঁকড়া মেরে, সুন্দরবনে মাছ কাঁকড়া মেরে যায় করে যে বাঁচার প্রতিক্ষণ জোগাড় করে নিতে হয়। এরকম জাল হচ্ছে কি পিন বাগদা মেরে, কাঁকড়া মেরে, এইভাবে মানে সংসার সবাই চলতো আর কি। আপনার ছেলে মেয়ে কটা? আমার একটা, মানে আমি একটা সতীনের ঘরে, আচ্ছা মানে ওনার মা একদম জঙ্গলে পড়েছে। আচ্ছা, আপনার শাশুড়ি মা জঙ্গলে পড়েছিল? না, মানে আমার বড়দি, ওনার দুই বিয়ে, মানে প্রথম হ্যাঁ, স্ত্রী তা জঙ্গলে পড়েছিল। জঙ্গলে পড়েছে। হ্যাঁ। আর এবার আমি, হুম তার হচ্ছে 2 ছেলে 2 মেয়ে, আর আমার একটা, হুম। তাহলে 5টা 5টা ছেলে মেয়ে। 5টা ছেলে মেয়ে। তাহলে এই 5টা ছেলে মেয়ে মানুষ করার দায়িত্ব আপনার কাঁধে এসে পড়েছিল। হুম। হুম। আচ্ছা, তো আপনারা ওই জঙ্গলে কেন গেলেন? হাড়িয়া তো বিক্রি করা যেত না, নাকি? আমাদের হাড়িয়াটা আমরা বিক্রি করতাম না। হুম আমরা ওই আগে পিন বাগদা মারতাম, হুম হুম। পিন বাগদা মারতাম, তো ওই কাঁড়া মারতে যেতাম। এই এই করে সংসার চলতো। জন্মজুরি যা একটু কাজকর্ম করতো, ছেলেরা বড় হয়ে গেল, হুম। ছেলেরা করতো, এইভাবে সংসারটা এসছে। আলার পরের থেকে চাল টাল দিচ্ছে, হুম। যা সংসারটা সেভাবে চলছে। আচ্ছা আচ্ছা। আমাদের এমনিতে কিছু নেই, এইটুকুনি যা বসত বাড়ি। আচ্ছা, এই বসত বাড়িটাই এইটুকু? হ্যাঁ, এছাড়া আমাদের আর কিছু নেই। যা হোক, এই ওল দিয়েছেন, কতদিন আগে দিয়েছেন এই ওল? মাসখানেক হচ্ছে। 1 মাস হয়ে গেছে। গাছগুলো ভালো মোটামুটি বড় হচ্ছে আস্তে আস্তে। ভালো উঠছে। হুম। এইভাবে আচ্ছা, আপনি যখন বাপের বাড়ি ছিলেন তখন কি নদী নালায় বা জঙ্গলে যেতেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ও, আপনিও বাপের বাড়িতেও জঙ্গলে যেতেন? হ্যাঁ। ওনারা তো বাপের বাড়িও তো কিছু নেই, হুম। নদীর ধারে বাস ছিল, এরকম কান্না মেরে থাকি হতো। এটা আপনার শ্বশুর বাড়ি? হ্যাঁ। হ্যাঁ। তাহলে আপনার বাবা মা জঙ্গলে যেত না? হ্যাঁ, বাবা ভাইরা সব জঙ্গলে যেত, আমার বাবাও জঙ্গলে পড়েছে। আপনার বাবাও জঙ্গলে পড়েছে? বাবার ঘটনাটা বলুন, কি করে হয়েছিল? বাবা সারা কাঠ কাটতে যেত। আচ্ছা, পুরাতন সময়?
পুরাতন এতে কাঠ কাটি যেত, তখন কাঠের দাম টাম ছিল না, ওই ডুম কাঠটা যারে বলতো, হ্যাঁ এটা মোটামুটি হ্যাঁ, ডুম কাঠটা যারে বলতো ওই মেরে নিয়ে আসতো, কেটে কেটে নিয়ে আসতো চুরি চামারি করে, ফরেস্টার ধরতে পারলে তার থানায় নিয়ে যেত। হ্যাঁ যা চুরি চামারি করে যদি আনতে পারলো ওই এনে হয়তো 500 টাকা 1000 টাকা বিক্রি করবে, তখন তো 5-6 টাকা চালের কিলো ছিল। হুম, যাই এইভাবে করে বাবা যাই করে সংসারটা চালাতো। আচ্ছা আচ্ছা। আমরা তখন 10 ভাই বোন ছিলাম। আপনারা 10 ভাই বোন? হ্যাঁ, এখন ভগবানের দিতে দিতে এখন আছে 4টে ভাই বোন আছে, আর সকলে মারা গেছে? সবাই মারা গেছে, বাবা মাও মারা গেছে, আর এই ভাই বোনরা আছে 3টে আর 2টো বোন। তাহলে আপনার বাবাও জঙ্গলে গিয়ে আপনাদের জন্য খাবার জোগাড় করে? হ্যাঁ, বাবা খাওয়া দাওয়া করতে গেও বাবা জঙ্গলে করলো, আমার দিদি বাচ্চাদের খাওয়ার জন্য আমার দিদিও জঙ্গলে করলো। আপনার দিদিও তাই? হ্যাঁ, মানে ওই বড় ছেলের মা আর কি, হ্যাঁ এই বাড়ি, হ্যাঁ মানে উনিও জঙ্গলে করলো। তারপর ওর মা মরে গেলে তারপরে আমি এলাম ওর বাবার সঙ্গে, আমি মাছ কানা মারতাম, ওই মাছ থেকে ওর বাবাও হ্যাঁ। আচ্ছা, এবারে তাহলে আপনার বাবা যখন জঙ্গলে আক্রমণটা হয়েছে তখন আপনার বাবা ওই কাঠ কাটতে গিয়েই হয়েছে? হ্যাঁ, কাঠ কাটতে। তখনকারের সময় কিভাবে কাঠ কাটতো, কিভাবে জঙ্গলে যেত একটু বলতে পারবেন? ও চুরি চামড়ি করে যেত, রাত্রি যেত, রাত্রি কাঠ কেটে রাত্রি বাড়ি আসতো, রাত্রি বাড়ি আসতো, বাড়ি এসে ওই চুরি চামড়ি করে কাঠটা বিক্রি করতে হতো। নদীতে মাছ ধরা একরকম, আবার আর পিন কাঠ বাগদা, কাটাটা আলাদা, আবার পিন বাগদাটাও আলাদা, পিন বাগদা ধরা আলাদা, মধু কাটা আলাদা, সব আলাদা। আর উপরে গিয়ে জঙ্গলে উপরে গিয়ে কাঠ কাটা মানে একদম তো বাঘের মুখেই যাওয়া। বাঘের মুখে যাওয়া সত্যি, এই কান্না মারা আর কাঠ কাটার সময় কাঁকড়া মারা আর কাঠ কাটা। এরকম শুধু নালা খালে ঢুকতে হবে, হুম, নালা খালে ঢুকতে হবে, আর কাঠ কাটতে গেলে ওপরে উঠতে হবে, এও কান্না মারতে গেলে মাঝে মাঝে ওপরে উঠতে হবে, উপরে কাঠ ইয়ে করতে গেলে ওপরে উঠতে হবে। হুম। তাহলে আপনার বাবা বাঘের পেটে যখন গেল দেহ কি এনেছিল না না, তুলে নিয়ে চলে গেছিল? তুলে নিয়ে চলে গেছে। শুধু আমার এই দিদির নিয়ে আসতে পারছিল, মরিচ ঝাঁপি হয়েছিল তো, মরিচঝাপিতে দিদিকে আক্রমণটা করেছে? হ্যাঁ, জাল টান থেকে হয়েছিল, পিন বাগদা মারতে। ওপারে গেছিল? হ্যাঁ, ওপারেই তো। ওপারে পিন বাগদা নেমে তো পুরো জঙ্গলেই তাল টানতো। ওর বাবাও কিন্তু এবারে যখন বাঘ পার হয়েছিল তখন এবারেও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই হাঁটামেলা টোলা মানে এইখানে আক্রমণ করেছিল, এইখান থেকে মানে পুরোটা একদম আসরি নামিয়ে নিয়েছিল প্রথমবারে? হ্যাঁ, এই পারে, এই পারে? হ্যাঁ, এই শহরে পারে এখানে পার হয়েছিল একবার সেই সময়। আচ্ছা, তাও ওইভাবে কানা টানা মারতে ফাটা। আচ্ছা, ওই ঘটনাটা বলুন যে মানে জঙ্গল পার হয়ে এই ওই লোকালয়ে এখানে চলে এসেছিল? হুম, আচ্ছা, ওই গ্রামের মাথায় চলে এসেছিল। হ্যাঁ। আসার পর এবার উনি কি করছিল, ওনাকে কি করেছিল? কিছু করেনি, দেখতে গিয়েছিল। দেখতে গিয়ে বাঘ আক্রমণ করে দিয়েছে? হ্যাঁ, দেখতে গিয়েছিল, এরকম বুঝিয়ে যাচ্ছিল তো ওই গাছেরও উঠে, আর ওই ছুটে এসে মানে প্রায় আক্রমণ করে। কামড়ে দিয়েছিল? একদম গাছের সঙ্গে সেট, পুরো গাছের সঙ্গে সেট করে দিয়েছিল একদম। আর নার্ভেতে তো অত কথা মনে থাকে না, সব ভুলে যাচ্ছে। সব ভুলে যাচ্ছেন, নার্ভের যে আপনার সমস্যা। তাহলে আপনার বাবা মা আপনাদেরকে 10 ভাই বোনকে কষ্ট করে মানুষ করেছে, সাথে আপনার যে বাড়ি বিয়ে হলো সেই স্বামীও বাঘের পেটে গেছে। এবার আপনার যে বর, ওনার স্ত্রী, ওনার যে প্রথম স্ত্রী, হ্যাঁ, সেও বাঘের আক্রমণে মারা গেছে। মারা গেছে। তাহলে ওনার দেহ ফিরিয়ে এনেছিল? হ্যাঁ, ওনার দেহটা ফিরে নিয়েছে। আপনি দেখেছিলেন ওই দেহ? হ্যাঁ, ওই দেহ কোথায় কোথায় আক্রমণ করেছিল, কি কি ঘটনাটা একটু বলুন। মানে এইখানে খাওয়া মেরে তো এইখানে খাওয়া মেরে এইখান থেকে এইটা পুরো এই কান বাড়িটা সব তুলে নিয়েছিল। আচ্ছা, শুধু এইখানটায় মেরেছিল। থামা এইখানকার লোকজন গিয়ে বড় ছেলে টেলে ওর মা গিয়ে নিয়ে আসে। আচ্ছা।
মানে বাঘের মুখ থেকে ওই দেহ কেড়ে এনেছিল। হ্যাঁ, ওখান থেকে তুলে নিয়ে এসেছিল, এনে বাড়ি নিয়ে আসেনি, ওই নৌকা এসেছিল, নৌকা থেকে ওইখান থেকে আবার। সৎকার্য করেছে। হ্যাঁ, আর তখন তো অত কিছু ছিল না, বাড়ির বাচ্চাগুলো ছোট সব, বলতে গেলে তো খুব হ্যাঁ তাই তো, কষ্টের বিষয়, অবশ্যই তো চোখে জল আসবে সত্যি। আচ্ছা, আপনি যখন বাবা মার সাথে যেতেন, আপনিও জঙ্গলে ছোটবেলায়, তাই তো? আপনি এ পর্যন্ত বাঘ কুমির কতবার দেখেছেন? না দেখি, তখন আমার চোখে পড়েনি। ও বা কুমুদ আমাদের চোখে, আমরা ও 3 বার দামাইতে যেতাম, হ্যাঁ। কানা ধানা মারতে যেতাম, এইখানে এসে ওই কানা মারতে যেতাম। আচ্ছা, স্বামীর সাথে? হ্যাঁ, বাবা মার সঙ্গে কোনোদিন যায়নি, এমনি 3 বার মারতে যেতাম, রাত্রে 2 বার, এই সময় যেতাম। হুম, আমরা যাইনি কোনোদিন হুম, কানা মারতে। হুম। এই এখন একটু, এই এখনো ওই 3 বার তারা টুকটাক একটু মারা হয়। হুম। এছাড়া কি করে? আচ্ছা, এবারে বলুন যে আপনার স্বামী যে জঙ্গলে আক্রমণটা হয়েছিল, সেই জঙ্গলের নাম কি? এটা হচ্ছে পালার খালটা, ওটা ঠিক এটা আমার স্মরণ আসছে না। পালার খাল? পালার খাল, ওটা ভয়ঙ্কর জঙ্গল না? তাহলে ওই জঙ্গল তো, হ্যাঁ, জঙ্গল তো, বাইরের জঙ্গল। আচ্ছা, বাইরের জঙ্গল। বাইরের জঙ্গল। তাহলে আপনি যখন আপনি ছিলেন, আপনার স্বামী ছিল, আর সাথে কে ছিল? পরিমল সরকার। পরিমল সর্দার। 3 জনে ছিলেন? 3 জনে ছিলেন। তাহলে আপনি কি করতেন? আপনি কি দোন ফেলতেন নাকি? নৌকা নিয়ে যেতেন তো? হ্যাঁ, আপনাদের নৌকা ছিল? হ্যাঁ, আমাদের নৌকা ছিল, নিজস্ব নৌকা ছিল, তাই? নৌকা ছিল, রেস্টি ছিল, হ্যাঁ। রেস্টি ভাইয়া রেস্টি ছিল, উনি দোল ফেলতো উনি, পরিমাণ সরকার, আর উনি পাঠায় ছিল, আর আমি মাজায় ছিল। হুম, মাজাটা বুটে রাখতে হয়, কাঁকড়া থেকে তুলতে হয়, আচ্ছা। সেমনি হাতে নিয়ে কাঁকড়া থেকে তুলতে হয়। হুম, আর উনি দোল ফেলতো, তুলতো পরিমাণ সরকার। হুম। তাহলে আপনার স্বামী মাঝি ছিল? হ্যাঁ, মাঝি। মাঝি ছিল। আর আপনি মাঝে থাকতেন? হ্যাঁ, আমি মাঝে থাকতাম। তাহলে ওইবারে স্বামীর যখন আক্রমণটা হলো, তখন আপনারা 3 জনেই ছিলেন? হ্যাঁ, তখন ছিল। আচ্ছা, এবারে আপনি সম্পূর্ণ ঘটনাটাকে বলুন, যে আপনারা কখন বার হলেন, কিভাবে প্রস্তুতি নিলেন, কিভাবে জঙ্গলে গেলেন, কি করছিলেন? আমরা ওই হাত থেকে কাঁকড়া মারছিলাম, হ্যাঁ। কাঁকড়া মেরে আর ওই আবার দোন ফেলছিল, হুম, আবার দোন ফেল থেকে দোন শেষ হয়ে গেলে তো পাশা ওই নৌকোর ধারে ধরতে হয়, আচ্ছা, লগি মেরে, মানে লম্বাটা ছিটে থাকে, ধরতে হয়। আচ্ছা। ধরে দোন ফেলা যখন হয়ে গেছে, তো ওই আমাদের নৌকো ধরেছে ধারে, হুম, নৌকো যখন ধরেছে ধারে, তখন ওই পিছন দিয়ে এসে পড়েছে, তো আমরা বলতে পারি না। হুম, পিছন দিয়ে এসে পড়েছে, যখন নৌকো দোলন খেয়ে উনি যখন পড়ে গেছে, পরিমাণ সর্দার যখন পড়ে গেছে, তখন আমি বলছি কিরে নৌকো দুললো খান, দুলে গেল খান, হুম। তখন দেখেন নিয়ে চলে যাচ্ছে। পরিমল সর্দারকে নিয়ে যাচ্ছে? না, এনাকে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, আপনি পরিমল সর্দারকে জিজ্ঞাসা করছেন যে নৌকা দুললো কেন? দুললো খান, আমি জিজ্ঞাসা করছি, হুম, তা বলছে যে হচ্ছে তখন নিয়ে চলে যাচ্ছে, হুম, চলে যাচ্ছে, তার উনি আবার পাশা ছুটতেছে, পরিমাণ সর্দার পরিমল সর্দার পিছন পিছন ছুটছে? ছুটতেছে। হুম, তা আমি তখন আবার, নৌকো তো অনেক দূরে বেরিয়ে গেছে এখান থেকে, না হলে ওই পাশটা এত দূর চলে গেল নৌকো, হুম, ওনাকে তো নিয়ে যাচ্ছে, আর ইনিও তো ছুটে যাচ্ছে, আর নৌকো তো অনেক দূর বেরিয়ে গেছে, হুম, আর তাতে আবার ভাটা, আচ্ছা, মানে আমি আর, আমার হাতে তো কিছু নেই হুম, যে আমি নৌকো ধরবো, ইয়ে করবো, তাতে আবার উত্তরে হাওয়া, হুম, হাওয়ায় নৌকো বের করে দিয়েছে, হুম।
বের করে দিলে সেই নৌকো আমি আবার বেরিয়ে বেরিয়ে আনে তখন একে হাত দিলাম যে তুই কোথায় যাচ্ছিস, তুই কোথায় যাচ্ছিস বলেছি। তখন ফিরে এসে হুম। ফিরে এসে তখন 11টা 12টা বাজে তখন। রাত 12টা? না, দিবা দিনের বেলা 12টা? সকালে, হ্যাঁ বাজে তখন। আমি বললাম যে তুই কোথায় যাচ্ছিস? তা বললো যে কখনো জলে নেমেছে, জলে নেমে ওই নৌকোর দিকে সাঁতার কেটে যাচ্ছে। আর আমি ধরতে নৌকো বেরিয়ে এসে ওকে তুলে নিলাম। তখন আমি কোনো সংসারও হয়নি, হুম তখন আমার জ্ঞান ছিল। হুম এবার উনি বলছে আমি কী করবো। হুম আমি বললাম নৌকোটা এখানে খানিকটা ঘর দেখে নৌকোটুকু আসে কিনা, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় কিনা। হুম তা বললো যে না, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হবে আর কি, এখন ভাটার সঙ্গে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না। তা আমি তো 5 মিনিট রাখ এখানে, রেখে ওখান থেকে বেরিয়ে এলাম। হুম ভাটায় বেরিয়ে এলাম। হুম বেরিয়ে এসে গাঁড়ালে এসে ওই কি এখন এখানে রাখ, তারা জোয়ার লাগলে আস্তে আস্তে বাড়ি যাও। হুম তা উনি আমার জিজ্ঞাসা করছে যে 10 নম্বর দিয়ে না সোজা ঘাটে চলে যাবে। হুম আমি বললাম যে সোজা ঘাটে চলে যাও। তারপরে ওই গাঁড়ালে বেরিয়ে আর আমি আর কিছু বলতে পারিনি। অজ্ঞান হয়ে গেছে? আচ্ছা। কিছু বলতে পারিনি। হুম। যখন ওই আপনার আহ, স্বামী যখন নৌকাটা ধরলো জঙ্গলের গায়ে, তখনই বাঘটা ঝাঁপিয়ে পড়েছে? তখনই ঝাঁপিয়ে পড়ে অনেকক্ষণ থেকে লক্ষ্য করেছি। হ্যাঁ, বাঘ তাহলে আপনাদেরকে অনেকক্ষণ থেকে লক্ষ্য করেছে, আমরা কিন্তু তাকে ফলো করিনি। ফলো করেন? আমরা ওকে ফলো করিনি, কিন্তু উনি ফলো করেছে আমার। ও সুযোগ খুঁজছিল যে কখন ধারে আসে। হ্যাঁ, কখন ধারে আসে। তাহলে আপনি শুধু বুঝতে পারলেন যে নৌকাটা দুলেছে, হ্যাঁ, নিয়ে পুরো ঝাঁপিয়ে নদীতে পড়েছিল? হ্যাঁ নদীতেই পড়েছিল। পড়ে তারপর ডাঙার অবস্থা মানে যে ভাটা তখন মানে ছাও পেয়েছে, হ্যাঁ। মাটিতে একটা শক্তি না পেলে মানে পাওয়া যায় না। হ্যাঁ। শক্তি পেয়েছে সঙ্গে সঙ্গে উঠি। হুম। একটা হেতাল সুযোগ যাচ্ছিল, মানে আমরাও খুব একটা করতে পারিনি। হেতাল ঘটনার ভিতর না ঢুকতে পারলে আমাদেরও তো যাওয়াটা একটা থাকে। হুম। ওই পর্যন্ত ছিল আর কি। তাহলে এরকম অবস্থায় আছেন। হুম। এবারে যখন আপনার স্বামীকে পুরো তুলে নিয়ে গেল, দেহ তো ফিরিয়ে আনতে পারেননি, আপনার চোখের সামনে থেকে নিয়ে গেল। কত বড় বাঘ ছিল দেখেছেন আপনি? হ্যাঁ, পুরো ভাগ দেখে বাঘ বড়। বড় বাঘ ছিল। তখন পরিমল যে সঙ্গী ছিল, আপনারা দুজন নৌকা নিয়ে বেরিয়ে আসলেন। ভয়ানক অবস্থা। তো আমাদের বাড়ির মতন এই বাড়ির মতন কোথাও কোনো ঘটনা ঘটেনি। বাপের বাড়িতে নিয়ে আর এখান থেকে নিয়ে 3টে পরিবার একটা শুনে যায়। সত্যি তাই, আপনাদের পরিবারের 3জনকে এই পর্যন্ত এখনো পর্যন্ত সরকারি কাছে কোনো কিচ্ছু পায়নি। আমার বাবাও পায়নি, আর এখানেও এই দুটো গেল তাও পায়নি, কিছুই পাওয়া যায়নি এখন। এরকম অবস্থা। যাই হোক, আমরা খুবই শোকাহত মর্মাহত আপনার জীবনে ঘটে যাওয়া এই পরিবারের 3জনকে হারাতে হয়েছে বাঘের কবলে। আর এটা খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক, খুবই কষ্টদায়ক। আপনার শারীরিক এরকম অবস্থা, মনে হয় ওই খবর থেকে নিয়ে আমার এই অবস্থা চিন্তা ভাবনা। ওনার চিন্তায় দুঃখে কষ্টে শরীর এরকম হয়ে গেছে। তাহলে আপনি এটা বলুন যে সুন্দরবনের জঙ্গলে কি এখন ছেলে মেয়ে কেউ যাচ্ছে আপনার? না, কেউ যাচ্ছে না তো? হ্যাঁ, সব বাইরে কাজ করছে। সব বাইরে কাজ করছে।
ঠিকই আর ডাক্তার দেখাবো, নিজে কাজটা ঠিক হয়েছেন তার ডাক্তার আর কী দিয়ে দেখাবো। ওই 1,000 টাকা করে দেয়, তাই 1,000 টাকা করে কি সংসারে লাগাবে না ডাক্তার করে দেখাবে, কোনটি দেখাবে? তাই তো এমনি তো সবার বাড়িতে টুকটাক তো সবাইকে দেখাতে হয় নাকি। হুম, তাহলে বলুন যে সংসারে এই এলাকাটা যদি না দেখে পাই এই সংসারটা কী অবস্থা হতো, ছেলে বাচ্চাগুলো শুধু একটু বড় হয়েছে বলে তাই একটু সংসারটা ভালোভাবে চলছে। কি মনে করছে যে হয়তো অনেকে মনে করে যে বাবা বাবা ঘর ভেঙে শুধু অবস্থা খুবই ভালো, কিন্তু আমাদের তা নয়। হ্যাঁ, শুধু ঘরগুলো বড়, মানুষগুলো ছোটো, হুম, টাকা পয়সা বা ঠিক আছে সম্পত্তি নিয়ে এই দিক থেকে ছোটো, আমরা কি নিয়ে বড় হবো? ভয়ানক অবস্থা, পরিস্থিতি খুবই খারাপ। ডাক্তার দেখাবার প্রয়োজন, সাংসারিক খরচ চালাবার জন্য প্রয়োজন। আর এই বাঘ বিধবার অর্থাৎ ব্যাঘ্র বিধবার সুন্দরবনের মধ্যে খুবই কষ্টকর জীবনযাপন করেন বাঘ বিধবারা। তাই বন্ধুরা, আমি আর একজন বিধবার ভিডিও তুলে ধরলাম। আর বৃষ্টি হচ্ছে এখানে, এনার বাড়ি হচ্ছে এই বাড়ি। আমরা এখানে বসে ভিডিও করছি, বৃষ্টিও পড়ছে। আর এইটা সরকার থেকে দিয়েছে বলে তাই গাঁঠির টাকা দিয়ে তো এই বড় ছেলেটা যায় করে এই ঘরটা খুলেছে। আর সরকারি 1,20,000 টাকা কি হয়? যার জিনিসপত্রের দাম, হ্যাঁ, জিনিসপত্রের প্রচুর দাম এখন। এই ঋণ দানা করে যায় করে এই ঘরটা বেঁধেছে। আর এখন ওই ঘরটা তো এই অবস্থা, আমি থাকি ওই ঘরে সব ভয়ানক অবস্থা। আর বন্ধুরা, আপনারা জানতে পারলেন সুন্দরবনের ব্যাঘ্র বিধবার সমস্ত ঘটনা। এই ভিডিও ডেসক্রিপশানে জেঠিমার ডাইরেক্ট যোগাযোগ করার জন্য ফোন নাম্বার দেওয়া থাকবে, ব্যাংক ডিটেলস দেওয়া থাকবে। আপনারা সরাসরি কিছু সাহায্য করতে চাইলে করতে পারবেন, এবং আমরাও এই সমস্ত পরিবারের পাশে আছি। সাথে এই ভিডিওটা দেখছেন, একটা লাইক এবং কমেন্ট করতে পারেন। এই ভিডিওর পরিস্থিতি যাদের বিষয়টা শুনলেন, আর সাথে ভিডিওটা শেয়ার করলে খুবই উপকার হয়। তার কারণ আমারও কিছু উপার্জন যদি হয় তাহলে আমি এই সমস্ত পরিবারের পাশে আমি দাঁড়াতে পারবো। আপনাদের কাছে অনুরোধ থাকলো একটা লাইক এবং কমেন্ট করার জন্য, সাথে শেয়ার করে দিন, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন, যাতে আপনাদের যে যার নিজের কন্ট্যাক্ট যারা আছে তাদেরকে শেয়ার করে দিতে পারেন, তারাও এই ভিডিওগুলো দেখতে পাবে। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের ভালোবাসা, আপনাদের সাথে থাকা আমাকে অনেক অনুপ্রাণিত করে। আর আমিও আগ্রহ সহকারে এগিয়ে চলেছি। আপনাদের কাছে অনুরোধ রইল সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য।